এদিকে আবারও রাজপথে নামল শিক্ষার্থীরা। রীতিমতো শাহবাগ মোড় ঘেরাও করে চলছে অসহযোগ আন্দোলন। আবারও বৈষম্যের শিকার হয়েছে ছাত্ররা। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি নিয়ে আবারও মাঠে নেমেছে জুলাই আগস্টের সেই শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল MATS এর শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী আজিজ এই মুহূর্তে শাহবাগে আছেন। একটু জানতে চাই তার কাছে কেন তারা এই আন্দোলনে নামলেন হঠাৎ করে, এবং শাহবাগী বা কেন তারা দখল করলেন, বা শাহবাগী বা কেন তারা অবরোধ করলেন, তাতে করে ভোগান্তি কেমন হচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে মেডিকেল শিক্ষার্থীরা কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করে তারা কিন্তু আবারও মাঠে নেমেছে বলে আমরা কয়েকজনের কাছ থেকে শুনেছি। কারণ আবারও নাকি তারা বৈষম্যের শিকার হয়েছে, কোটার শিকার হয়েছে। দর্শক, ব্রেকিং সংবাদ। দর্শক, এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই আজকের সংবাদটি একটু অন্যভাবে দেখবেন বা খেয়াল করে দেখবেন, এবং সংবাদটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা বলতে বাধ্য হবেন যে এসব আবার কি শুরু হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ রীতিমতো তারা মনে মনে খুশি হচ্ছে এই দৃশ্যটি দেখে যে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে আবারও কিন্তু ছাত্ররা মাঠে নামতেছে। দর্শক, গত কয়েকদিন আগে আমরা সংবাদে শুনেছিলাম যে আবারও বৈষম্যের শিকার হচ্ছে মানুষ, আবারও কিন্তু সেই কোটা দিয়ে আবারও সেই বিচার করা শুরু হচ্ছে। দর্শক, আজকে কি ঘটতে চলেছে এবং কি ঘটেছে সেটা আপনাদের দেখাবো। আজকে কিন্তু শাহবাগ দখল করে ফেলেছে ছাত্ররা। রীতিমতো কোটা সমন্বয়ক সার্জিস সে কিন্তু রীতিমতো পদত্যাগ করেছে। তার মানে সে কিন্তু এখন আর সরকারের কেউ না, অন্তর্বর্তী সরকারকে সে আর কোনো পরামর্শও দেবে না, কিছু করবে না, সে তার মতো দল চালাবে। দর্শক, চলুন আমরা দেখে আসি যে কেন শিক্ষার্থীরা মাঠে নেমেছে, তারপর দেখব যে সার্জিস কেন পদত্যাগ করলো, কেন ডক্টর ইউনূসের সাথে তিনি খাপ খেতে পারছে না। তো দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন এবং খেয়াল দিয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি গুরুত্ব সহকারে দেখবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল MATS এর শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী আজিজ এই মুহূর্তে শাহবাগে আছেন। একটু জানতে চাই তার কাছে কেন তারা এই আন্দোলনে নামলেন হঠাৎ করে, এবং শাহবাগী বা কেন তারা দখল করলেন, বা শাহবাগী বা কেন তারা অবরোধ করলেন, তাতে করে ভোগান্তি কেমন হচ্ছে? ধন্যবাদ মনির। আমি শাহবাগ মোড়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। মূলত 4 দফা দাবিতে তারা আজকের এই অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের দাবির মধ্যে আছে, তারা বলছেন যে তাদের জন্য যে দেশের সরকারি চাকরি আছে সেই চাকরিতে তাদের সুযোগ তৈরি করতে হবে। এর পাশাপাশি তারা বলছেন তাদের জন্য আলাদা বোর্ড গঠন করতে হবে। এর পাশাপাশি আছে শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দেশে যে উচ্চশিক্ষা সেই উচ্চশিক্ষার সুযোগ তাদের জন্য তৈরি করতে হবে। এর পাশাপাশি আছে যে তারা বলছেন যে তাদের জন্য আলাদা একটি বোর্ড গঠন করতে হবে, যে বোর্ডের মাধ্যমে তারা স্বতন্ত্রভাবে তাদের জন্য আলাদা কারিকুলাম গঠন করা হবে এবং সেখান থেকে তারা উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন। আমরা এখানে দেখেছি যে প্রায় ঘন্টা খানেক তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন, যার কারণে আশপাশের যে সড়কগুলো আছে আমরা দেখতে পাচ্ছি বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত এবং যে রোড টেলিফোন রোড দিয়ে এখানে এসেছেন সেখানেও যানবাহনের দীর্ঘ সারি। আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে রওনা শুরু করেছেন। এর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও যে রোডটি শাহবাগ মোড়ে এসেছে সেখানেও যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এখানে সব মিলিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে এবং তার ফলে এখানে মোটামুটি একটা ভালো যানজটের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের এই আন্দোলন, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এখন শিক্ষার্থীরা বলছেন যে এই আন্দোলনের যদি সঠিক কোনো দিক নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে যদি কোনো সুনির্দিষ্ট। অধ্যাপক আসিফ নজরুল স্যার 5ই আগস্টের আগ পর্যন্ত ডক্টর আসিফ নজরুল ইসলাম আওয়ামী লীগের কাছে এক ধরনের শত্রু হিসাবে চিহ্নিত ছিলেন। বিভিন্ন সময়ে তার যে অফিস কার্যালয় আছে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগের নানান ধরনের হয়রানিরও তিনি শিকার হয়েছেন, বা আমলা মন্ত্রী পর্যায়ে তিনি টার্গেটেড একজন ব্যক্তি ছিলেন। এরপর সরকার পতন হলো। অন্তর্বর্তী সরকারের খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তিনি। কেউ কেউ বলে থাকেন যে ডক্টর ইউনূসের সরকারটাকে পেছন থেকে যারা চালাচ্ছেন তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ইসলাম একজন।
আর খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এই মুহূর্তে আছেন। তো ক্ষমতায় বসার পর তাকে নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের অনলাইনে সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি থেকে শুরু করে অনেকেই নানান হুমকি ধামকিও তাকে বিভিন্ন সময় দিচ্ছেন। এই সকল প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আসিফ নজরুল ইসলাম তার কাজের সফলতা আসলে কতটুকু আনতে পারছেন। আজকে আমরা যেই সুসংবাদটা দিতে যাচ্ছি, আসিফ নজরুল স্যারের গতকালকে তিনি যে সুসংবাদটা দিয়েছেন, এতে পুরো বাংলাদেশের পোলাপাইন, বিশেষ করে পোলাপাইন মেয়েরা সবাই, আমার কাছে মনে হয় যে আমজনতা যারা অ্যাডাল্ট আছেন, ম্যাচিউর আছেন, প্রত্যেকেই খুশি উচ্ছ্বসিত হয়েছেন। আর বিশেষ করে আরেকটা সুসংবাদও আছে, সেটা আমি ভিডিও শেষ প্রান্তে দিচ্ছি। তো আচ্ছা, আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, এখন থেকে যুবতীরা বিয়ের ক্ষেত্রে সরকারি কোনো ট্যাক্স দিতে হবে না। এতদিন যাবৎ বিয়ের ক্ষেত্রে সরকারি যে ট্যাক্স নির্ধারিত ছিল সেটাকে প্রত্যাহার করা হয়েছে। আর এছাড়া কাবিননামায় কুমারী শব্দটা প্রত্যাহার করা হয়েছে। কুমারী প্রত্যাহার করে আপনার গতকালকে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা কিছু শব্দ নিয়ে অনেক আপত্তি শুনেছি। বিয়ের কাবিননামায় এখন থেকে শুধুমাত্র অবিবাহিত এই শব্দটা থাকবে। এছাড়া বিয়ের ক্ষেত্রে যেই ট্যাক্স আপনার নির্ধারিত ছিল সেটাকেও সরকার আপনার সরিয়ে নিয়েছে। তো এর পাশাপাশি আমরা যদি দেখি আরেকটা বিষয় হচ্ছে আলেমদের দাবির মুখেও আরেকটা সিদ্ধান্ত এখানে আসছে, একাধিক বিয়ে যারা করতে চান তাদের জন্য সুসংবাদ, সেখানেও কর বাতিল করা হয়েছে। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে অথবা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আরও একাধিক বিয়ে করলে বাংলাদেশের কিছু কিছু জায়গায়, আমরা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আপনার কর আরোপ করা হয়েছিল, সেইটাও বাতিল করে দিয়েছে সরকার। আসিফ নজরুল বলছেন যে বিবাহ সম্পাদনে আরোপিত যে করগুলো ছিল, মন্ত্রণালয় এই অযৌক্তিক করগুলোকে বাতিল করেছে। তো আপনার আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে ঢাকার 2 সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষের জন্য 2016 সালে একটা বিশেষ কর আরোপ করা হয়েছিল। ওই কর অনুযায়ী প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য এখানে কিছু জায়গায় কর দিতে হতো। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে 5,000 টাকা, দ্বিতীয় স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য বরকে 20,000 টাকা কর দিতে হবে, আর চতুর্থ বিয়ের জন্য বরকে কর দিতে হবে 50,000 টাকা। আর স্ত্রী মানসিক ভারসাম্যহীন বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। এরপরে 200 থেকে 500 টাকা ছিল। আর বিয়ের ট্যাক্সে অলরেডি এখানে সাইন করে দেওয়া হয়েছে। আর আজকের থেকে আপনারা চাইলে, আমরা যদি দেখি, ট্যাক্স ছাড়া আপনি বিয়ে করতে পারবেন। তো আমি মনে করি এটা খুবই সুন্দর একটা জিনিস দিয়েছে, যাদের একাধিক বিয়ে করার সুযোগ আছে বিয়ে করেন, কোনো সমস্যা নাই, সরকার বিয়ের ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আর এতে আমি দেখছি যে সবাই বিষয়টাকে পজিটিভ নিয়েছে। অনেক আলেমদের দাবি ছিল যে বাংলাদেশে বিয়ের এই করটাকে প্রত্যাহার করে নেওয়া। তো আরেকটা সুসংবাদ যেটা বলছিলাম, ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনে আমার মতন অনেক মানুষ সারা বাংলাদেশে একসময় বিপদে পড়ছিল। আমরা যখন আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতাম, তখন আপনার হয়তো কি যে ডিবি, এসবি, মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন চিঠি যেত লোকাল থানাগুলোতে, সেখানে নানান ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চলতো। কেন? অনলাইনে কেন আমরা কথা বলি। আর বাংলাদেশে থেকে যারা কথা বলতেন খুব সহজে বলতেন না, বললেই কিন্তু মামলা খাইতেন ডিজিটাল নিরাপত্তা আইনে। তো যারা মামলা খাইছেন এবং কি যারা অনলাইনে অফলাইনে যেখানে যে মামলা খাইছেন তাদের জন্য খুশি সংবাদটা হচ্ছে, ডক্টর আসিফ নজরুল বলছেন যে এটার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে এই যে রাজনৈতিক যে মামলাগুলো, ফ্রিডম অফ স্পিচ বা আমরা বিভিন্ন বক্তব্যের জন্য যারা যেখানে ঝামেলা ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সকল মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। আমি মনে করি এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। ইভেন ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমরা চাই এই সরকার অন্তত বাক স্বাধীনতার জায়গাটাকে মেকশিওর করুক। তবে বাক স্বাধীনতার নামে কাউকে গালাগালি করা, কারো গোষ্ঠী উদ্ধার করা, কারো চরিত্র হনন করা, এটারও আবার আসলে সুযোগ নেই। কারণ আমরা দর্শক, ব্রেকিং সংবাদ। দর্শক, এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। দর্শক, কেন হঠাৎ করে সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন? এর পিছনে কি এমন রহস্য রয়েছে? দর্শক, দুদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি সংঘর্ষ করছে। আমরা দেখতে পারলাম গতকাল বিকেলে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ করেছে। ঠিক একদিন পর, ঠিক রাত পোহাতে না পোহাতেই দর্শক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। দর্শক, একটা সময় যাচ্ছে রাজনীতির মাঠ একেবারে উত্তপ্ত হয়ে উঠছে। ঠিক এই সময়
কেন সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদ থেকে, সাধারণ সম্পাদক থেকে দায়িত্ব ছাড়লেন কেন? এর পিছনে কি এমন রহস্য? দর্শক, আমি প্রথমে পুরো আপডেটটি আপনাদেরকে পড়ে শোনাই কি কারণে সার্জিস তার দায়িত্ব থেকে সরে দাঁড়ালো। পরে দর্শক আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো দর্শক শ্রোতা, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকের এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক দেখেন কি বলছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সার্জিস আলম বুধবার 22 জানুয়ারি। একেবারে ব্রেকিং সংবাদ। সকাল 10:34 নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি নিজেই। সার্জিস আলম ফেসবুক পোস্টে লিখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি আর নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রতিক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছে। সার্জিস আলম তিনি আরও লিখেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছে। তারা হচ্ছে স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার ও আইসিটি উপদেষ্টা। সাধারণ সম্পাদক নামে কোনো পদ নেই এখন আর, অর্থাৎ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে আর সার্জিস নেই। এখন সাধারণ সম্পাদকের পত্র আর নেই, সরাসরি সার্জিস আলম তিনি বলে দিয়েছেন। এরপর বলা হচ্ছে, এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। তিনি জানান, যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়ার আমার জন্য সম্ভব নয়, তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি। আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে। দর্শক, খবরের শেষ অংশে এরপর বলা হচ্ছে, প্রসঙ্গত গত 10 সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনের শহীদ মুগ্ধের যমজ ভাই বীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে 7 সদস্যর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। তো দর্শক, যখন রাজনীতির একটা টান উত্তেজনা, রাজনীতির একটা একেবারে দুঃসময় চলছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের, তখন সার্জিস আলম তিনি সরে দাঁড়ালেন নিজের ইচ্ছায়। তিনি বলছেন, দর্শক অনেকে তো বলছেন এবার বিদায় ঘন্টা বেজে গিয়েছে। দর্শক আবার বলছেন সার্জিস তিনি বিদেশে চলে গিয়েছেন। এসব গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে। তো দর্শক শ্রোতা, জানি না তিনি, তার মুখ থেকেই শুনতে পারলাম, জানি না সুনির্দিষ্ট তিনি কি কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালো। এখন পর্যন্ত তেমন কোনো কিছুই পাইনি। তো দর্শক শ্রোতা, তার মুখ থেকে তিনি যে কথাগুলো বললো সেই কথাগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনালাম। তো দর্শক শ্রোতা, আপনি কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন? দর্শক, কেন সার্জিস আলম তার পদ থেকে তিনি নিজের ইচ্ছাই সরে দাঁড়ালো?
এর পিছনে কি রহস্য? তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের, নাইম ভাই সহ আরও যারা আলোচনা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক দেখছিলেন যে নার্স বিশেষ করে তারা কিন্তু রোডে নেমেছে, তাদের যথাযথ যেই মর্যাদাটা সেটা কিন্তু ডক্টর ইউনূস বা বাংলাদেশ সরকার দিচ্ছে না। দর্শক আপনারা জানেন যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই অনেকেই ভেবেছিলেন যে ডক্টর ইউনূসকে কঠিনভাবে ধমক দিবে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার কিছুটা ঘটেনি, তবে এবার ঘটতে যাচ্ছে। সেটা কিভাবে আপনারা দুদিন পরেই জানতে পারবেন। তো সেটা জানতে চোখ রাখুন চ্যানেলে। আওয়ামী লীগের জন্য মহা সুখবর আসতে চলেছে। আমরা গোপনে গোপনে যে সংবাদগুলো পাচ্ছি তাতে আওয়ামী লীগের কপাল খুলতে যাচ্ছে। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।